এই খালেদা জিয়া আসলেই খালেদা জিয়া, এটা কোনো নাম না, এটা হচ্ছে একটা কিংবদন্তির নাম, এটা একটা কিংবদন্তি। ওটা স্টাবলিশড হয়ে গেছে যে আপোষহীন এই শব্দটা বাংলাদেশের রাজনীতিতে স্টাবলিশড। এটার পরের নামই হচ্ছে বেগম খালেদা জিয়া। যিনি রাজনীতি শুরু করেছেন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, এই তো তার রাজনীতি শুরু, এবং রাজপথ দিয়ে তার রাজনীতি শুরু হয়েছে। কেমন রাজপথে আমার বাপে তৈরি করছে, আমার 14 গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকবে এই দেশ, আর এই দেশের জনগণ আমাকে নির্বাচিত করে না। প্রিয় দর্শক, শোকস্তব্ধ বাংলাদেশ। আসলে আজকে আমরা একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি, আমরা পুরো বাংলাদেশ আজ শোকাহত, বাংলাদেশ কাঁদছে। শুধু বাংলাদেশ বললে ভুল হবে, এই উপমহাদেশ, ভারত উপমহাদেশ পুরোটাই কিন্তু আজকে শোকে কাতর, শোকে স্তব্ধ। একজন মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার জানাজা দেখেছি। স্মরণকালের বলবো না, স্বাধীনতার পর হয়তো বাংলাদেশে এত মানুষের জানাজা আর কোনো কেউ দেখেনি কখনো। তো এরকম একটি দিনে আমরা বসেছি তাকে স্মরণ করবার জন্য, তার কর্মময় জীবন স্মরণ করবার জন্য, একজন মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার জীবন আলেখ্য নিয়ে আলোচনা করবার জন্য। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন, আমি ডান দিক থেকেই পরিচয় করিয়ে দিতে চাই, কামাল উদ্দিন সবুজ, যিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন এবং বর্তমানে দেশ রূপান্তরের সম্পাদক। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং একজন ত্যাগী রাজনীতিকও বলবো আমি। আমি আলোচনা শুরু করতে চাই সবুজ ভাইয়ের কাছ থেকে। সবুজ ভাই, আসলে আজকে যে জনগণের একটা স্রোত, একটা ঢল নেমেছে ঢাকা শহরে, সারা বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি যেন আজকে মানিক মিয়া এভিনিউর দিকে ছিল। তো আজকের দিনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই আলোচনা আসলে শেষ করবার মতো নয়। আজকে শুধু সাধারণ মানুষ না, মানে দলীয় নেতাকর্মী না, এবং সাধারণ মানুষও কিন্তু শোকাহত। সেই সঙ্গে শোকাহত মাই টিভি পরিবারও, আমরাও শোক প্রকাশ করছি, আমরা জাতীয় শোকের সঙ্গে আছি। তো সেই আলোচনা শুরুটা আপনাকে দিয়ে করতে চাই। ধন্যবাদ। আজকে মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপি চেয়ারপারসন, আসলে ওনার পরিচয়টা শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আজকে মানিক মিয়া এভিনিউতে যা দেখেছি, এটাই বাংলাদেশ, এটাই খালেদা জিয়া। একজন মানুষ যে আসলে দল মতের ঊর্ধ্বে সবার প্রিয় বলছি আমি, হতে পারে। এটাই বাংলাদেশ, এটাই খালেদা জিয়া। এই জন্যই বলছি যে দেখেন, বাংলাদেশের এই 53 বছরের এই বাংলাদেশে খালেদা জিয়া যে প্রস্থান যদি বলি, যদিও খালেদা জিয়ারা কখনো প্রস্থান হয় না, খালেদা জিয়াদের বিদায় হয় না, সেটা আমি বলবো পরে। আর যদি আমরা বলি যে একটা মানুষের একটা ফেজ ট্রানজিশন যদি হয়, এটা যদি একটা মানুষ শারীরিকভাবে একটা মানে আমাদের মানে আল্লাহর যে বিধান আছে, সেই বিধান মতো সবাইকে চলে যেতে হবে, এটাই নিয়ম। এই নিয়মেই উনি গেছেন, এটা হতো নিয়তি তো এরকমই। তো এখন কথা হচ্ছে যে আজকে যেটা দেখলাম যে এদেশের মানুষ, আপনি কি, আমরা তো মনে করি না যে আজকে যেই জানাজা হয়েছে, আমি নিজেও জানাজায় অংশগ্রহণ করেছি, ইতিহাসের সাক্ষী হতে এবং একজন সংবাদকর্মী হতে এবং কর্মী হিসাবে এবং একজন ওনার সঙ্গে দীর্ঘদিন পেশাগত এবং আরও নানাভাবে ওনার সঙ্গে আমার সংযুক্ত থাকার আমার সৌভাগ্য হয়েছে দীর্ঘ আমার পেশাগত জীবনে। সব মিলিয়ে ও সারা বাংলাদেশের মানুষের সাথে আমি নিজেও আজকে না, কতদিন ধরে আমার খুব ব্যথাতুর হৃদয়ে আমি আপনাদের সঙ্গে বক্তব্য রাখছি। আমি আজকে যা দেখেছি, যে দেখেন একজন মানুষ, একজন রাজনীতিবিদ, 53 বছর, এরকম রাজনীতিবিদ তো বাংলাদেশে আবার কত যুগ কত কাল পরে পাবে আমি জানি না। আসলে সেই বিশ্লেষণে যদি দীর্ঘ আলোচনা নাও যায়, এই যে খালেদা জিয়া, যিনি রাজনীতি শুরু করেছেন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, এই তো তার রাজনীতি শুরু, এবং রাজপথ দিয়ে তার রাজনীতি শুরু হয়েছে। কেমন রাজপথে তখন তিনি বয়সে একেবারেই অনেক কম বয়স ছিল, আমরা জানি। এবং আজকে যে উনি চলে গেছেন, আবার সেই রাজপথে থেকেই উনি চলে গেছেন। এর মধ্যে দিয়ে অনেকবার ক্ষমতায় এসেছেন, সেটা ওনার প্রায় 4 দশকেরও বেশিকাল ওনার এই রাজনৈতিক জীবন। 41 বছরের। হ্যাঁ, 41 বছর। 4 দশক থেকে একটু বেশি তার রাজনৈতিক জীবন।
তো আমরা যে খালেদা জিয়াকে দেখলাম আজকে চলে যায় রাজস্বিক প্রস্থান, এবং বাংলাদেশের কতজন রাজনীতিবিদের এই সৌভাগ্য হবে আমি আসলে জানি না। এই যে দেখেন উনি ক্ষমতায় তো ছিলেন না, এখন কি ক্ষমতায় ছিলেন না তো, এটা তো ক্ষমতা থাকা অবস্থায়ও এরকম আপনার প্রস্থান হয় না, এরকম বিদায় হয় না। তো তাহলে বুঝতে হবে এই খালেদা জিয়া আসলেই খালেদা জিয়া, এটা কোনো নাম না, এটা হচ্ছে একটা কিংবদন্তির নাম, এটা একটা কিংবদন্তি, এটা হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন এক সংগ্রামের নাম, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে যিনি কখনো আপোষ করেননি সেই ধরনের একজন রাজনৈতিক নেতার নাম। এটা হচ্ছে বাংলাদেশের আইনের শাসন, গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম সহ প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের মাটিও মানুষ, বাংলাদেশের মানুষ যে রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ যেই রাজনীতিকে ধারণ করে এই দেশকে যেভাবে দেখতে চায় সেইটাই উনি ধারণ করেছেন। সেই জন্য উনি খালেদা জিয়া করতে পেরেছেন। উনি তো এখন অনেক আগে থেকে উনি আর বিএনপি নেত্রী হিসেবে পরিচিত নন, কাগজে কলমে থাকলেও উনি হয়ে গেছেন বাংলাদেশের অভিভাবক, উনি হয়ে গেছেন বাংলাদেশের নেতা। তো কাজেই আজকে সেই প্রমাণ তো আমরা আজকে আবারও পেলাম, অনেক এর আগেও পেয়েছি। উনি যখন অসুস্থ ছিলেন আপনি দেখেছেন যে শুধু ওনার যে দল বিএনপির নেতাকর্মীরাই শুধু ওনার জন্য দোয়া করেন নাই, প্রার্থনা করেন নাই, সারা বাংলাদেশের মানুষই ওনার জন্য কেঁদেছেন, ওনার জন্য দোয়া করে। আজকে দেখেন সবাই কাঁদছে সারা বাংলাদেশের মধ্যে। দেখেন আজকে মনে হচ্ছে যেন আপনি যদি খুব অন্যভাবে দেখেন একটা গুমোট ভাব আমরা পরিলক্ষিত করি, মনে যেন শোকে স্তব্ধ হয়ে আছে। জি, আপনার কাছে ওনার প্রতি ভালোবাসায় মানুষ ওনাকে সিক্ত করেছেন। তাহলে ওনার যে প্রস্থান, উনি আজ হাসছে, বাংলাদেশ কাঁদছে। এক্স্যাক্টলি আপনি ঠিক কথাই বলেছেন, উনি আজ হাসছে, বাংলাদেশ কাছে। আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে আসতে চাই, আপনি তো সরাসরি রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত আছেন। তো আসলে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আসলে আমাদের যে দলাদলি এবং আমাদের যে মত পার্থক্যের একটা বড় একটি অধ্যায় রয়েছে আমাদের, আমরা জানি যে, এবং খুব রেষারেষির একটি বিষয় থাকে, কিন্তু দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে ওঠার মতো একজন মানুষ খালেদা জিয়া কিভাবে হয়ে উঠলেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে মাই টিভির সকল দর্শক শ্রোতা মণ্ডলী এবং সম্মানিত আলোচক জনাব কামারউদ্দিন সবুজ, প্রথমেই আমি আমাদের মহান নেত্রীর ইন্তেকালে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে বেগম খালেদা জিয়ার বিষয়ে আলোচনা কোন জায়গা থেকে শুরু আর কোন জায়গা থেকে শেষ, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমার মনে হয় না যে যারা রাজনীতি করেন, যারা গণমাধ্যম ব্যক্তিত্ব, যারা শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী, যারা বেগম খালেদা জিয়া সম্পর্কে জানেন এবং তার কাছাকাছি গিয়েছেন, তারা আসলে বেগম খালেদা জিয়াকে এক একজন এক একভাবে বিশ্লেষণ করবেন। সব মিলিয়ে বলতে হবে যে একটি দেশের তো আসলে অভিভাবক তুল্য মানুষ লাগে। তারই চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ অভিভাবক হারিয়েছে, এবং সেই অভিভাবকটা এরকম যে এই শূন্যস্থান পূরণ করবার মতো খুব কাছাকাছি আর কোনো দিন কেউ এরকম অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবেন এরকম ব্যক্তি আছেন কিনা আমার চোখে সবুজ পড়ে ভাইও না। কিন্তু এই কথাটি বলেছেন যে আগামী কত বছরে যে এরকম একজন নেতা আসবে বাংলাদেশে। কারণ কি জানেন, সেটা হচ্ছে যে ওনার তো ক্ষমতার বাইরের কথা যদি আপনি চিন্তা করেন, তিনি কোন সময়টা রাজনীতিতে এসেছেন, কোন সময়টা বিএনপির হাল ধরেছেন। আছে না যে স্বামী মারা গিয়েছেন, স্বামীর ব্যাপক জনপ্রিয়তা, মানে আকাশ তুল্য জনপ্রিয়তা ছিল, 6 মাস পরে একজন নারী এমনিতে এসে দলের দায়িত্ব পালন করেছেন। সেটা না, দলটাকে যখন খামচে মোচড়ে শেষ করে দেওয়া হচ্ছিল, দলটাকে টার্গেট করে যখন দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার মতো পরিস্থিতি তোলা হয়েছিল, কঠিন একটি সময়ে
সেই সময়ে একজন গৃহিণী থেকে তৎকালীন সিনিয়র নেতারা চিন্তা করেছিলেন যে বেগম খালেদা জিয়াই পারবেন এই দলটাকে ধরে রাখতে। একেবারেই মানে জীর্ণ শূন্য পরিস্থিতির মুখ থেকে বেগম খালেদা জিয়া দলকে গুছিয়ে দিয়েছেন এবং তিনি দলের হাল ধরার পর থেকে এই পর্যন্ত এই দলটাকে কি দলের এই কোটি কোটি মানুষ, নেতা কর্মী নানামুখী হওয়া সত্ত্বেও ওনাকে কেন্দ্র করে কিন্তু এই দলটা ঐক্যবদ্ধ ছিল। আবার দেশের কথা চিন্তা করুন, যখনই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র যখনই সংকটের মুখে পড়েছে, আর কোনো জায়গা ছিল না। ইভেন আমাদের ইসলামী মূল্যবোধের কথা যে আমরা বলি, ইসলামী আদর্শের কথা বলি, আলেম ওলামাদের মধ্যে বিভিন্ন সংকট হয়েছে, ধর্মীয় চেতনার উপর আঘাত এসেছে, তসলিমা বিরোধী আন্দোলন হয়েছে, এই যে শাহবাগে আপনার কিছু আন্দোলনের নামে ইসলামী যে আদর্শের উপর আঘাত হানার চেষ্টা করা হয়েছিল, হেফাজত হত্যাকাণ্ড হয়েছে, এই অনেক ঘটনা আমাদের দেখা। বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন তখন থেকে তো আমরা রাজনীতিটা বুঝি। সবগুলো বিষয়ে তিনি এমন দৃঢ়চেতা মানসিকতা নিয়ে এমনভাবে এই গোটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন, এই খালেদা জিয়ার মৃত্যু কোনোদিন হতে পারে না। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, আসলে এরকমটাই বলা ওটা তো হচ্ছে। কথার কথা, মানে সত্যি কথা অর্থে বেগম খালেদা জিয়া চলে যেতে পারেন না। সহজভাবে বলেছেন যে আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী মরে যেতে হয়, মৃত্যুবরণ করতে হয়, তার আত্মা চলে যায়, কিন্তু তার যে কর্ম, তার যে এই কর্মময় জীবন, সেই জীবন বাংলাদেশের মানুষের কাছে রয়ে যাবে। এবং বেগম খালেদা জিয়ার এই যে আপোষহীন নেত্রী, বাংলাদেশে আপোষহীন কোনো নেতা কিন্তু জন্মগ্রহণ করেনি। আপোষহীন নেত্রী, আপোষহীন নেত্রী বলতে গেলে এরপরের নামটা বলতে হয় না, ওটা স্টাবলিশড হয়ে গেছে যে আপোষহীন এই শব্দটা বাংলাদেশের রাজনীতিতে স্টাবলিশড। এটার পরের নামই হচ্ছে বেগম খালেদা জিয়া। আপনি পাবেন না। আপনি জননেত্রী বলে অনেকে, জননেতা বলে অনেককে, দেশ নেতা বলে অনেককে, অনেক কিছুই বলে। দেশ নেত্রী এবং আপোষহীন এই দুটো জিনিস বেগম খালেদা জিয়ার পিছনে এমন আঙ্গাঙ্গিভাবে যোগ হয়ে গিয়েছে, যুগের পর যুগ, বছরের পর বছর এই নামের সঙ্গে সেটা থাকবে। এটা একটা অনেক বড় পাওয়া। এই যে জানাজার কথা বলছিলেন সবুজ ভাই বা আপনি বলছিলেন, একটা কফিনের পাশে আজকে মনে হচ্ছে গোটা বাংলাদেশটা কিন্তু কফিন কেন্দ্রিক ছিল। সব জনতার স্রোত এদিকে। আপনি পুরো রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটা শৃঙ্খল অনুষ্ঠান, সেখানে কফিন আসতে প্রায় 2 ঘন্টা বেশি সময় লেগেছে। আপনি ভাবতে পারেন, ঠিক ভাবা যায়? অথচ আপনি দেখুন এই মানুষটিকে তিলে তিলে হত্যা করার চেষ্টা করেছিল ফ্যাসিবাদ। তাকে শেষ করে দিয়েছিল জেলখানায়, তাকে তিলে তিলে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এক কাপড়ে তার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। কোন ভাষায় তাকে আক্রমণ করেননি? অথচ সেই ফ্যাসিবাদের পতনের পরে হাসপাতাল থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন, প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করা যাবে না, কোনো প্রতিহিংসা পরায়ণ রাজনীতির সঙ্গে জড়ানো যাবে না, কোনো সাংঘর্ষিক রাজনীতি করা যাবে না, এই যে কয়েকটি লাইন তিনি বলেছিলেন, সেই দিনই তো বাংলাদেশের মানুষ অবাক হয়ে গিয়েছিল। যেই মহিলার জীবনটাকে শেষ করে দিয়েছে, যেই মহিলার দল শেষ করে দিয়েছে, যেই নারীর পরিবার শেষ করে দিয়েছে, যেই নারীকে হত্যা করার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন ছিল, তিলে তিলে ধুকে ধুকে মারার পরিকল্পনা হয়েছিল, সেই নারী আজকে হাসপাতালে এইভাবে কাঁতিয়ে কাঁতিয়ে এই ভাষায় কথা বলতে পারেন। এই দেশের মানুষ, এই দেশের মানুষ বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ।
এই প্রজন্ম বেগম খালেদা জিয়াকে চিনত না। তার এই বক্তব্য আর এই যে কয়েক মাস তিনি অসুস্থ থেকেও তার পাশে মানুষ যেভাবে তার জন্য সারা দেশব্যাপী, আজকে শুধু এই 2 দিন কান্নাকাটি করছে তা না, তার সুস্থতাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে কেঁদেছে, সুস্থতার জন্য দোয়া করেছে, আমার তো মনে হয় যে দোয়ার অনুষ্ঠানের হিসাব যদি করা হয়, বাংলাদেশে কোনো মানুষের জন্য এত দোয়ার অনুষ্ঠান হয়েছে আমার মনে হয় না খুঁজে পাওয়া শুধু যাবে। দেশে নয় বিদেশের মাটিতে হচ্ছে। আমরা একটা বিরতিতে যেতে হবে, তো বিরতির পরে ফিরে এসে আপনার কাছে আসবো। কামালউদ্দিন সবুজ আসলে গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের কথা বলেছেন এবং তাকে ঘিরে মানুষের ভালোবাসার কথা বলেছেন, সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত। আপোষহীন নেত্রীর মহাপ্রয়াণ। আমরা আলোচনা করছিলাম মহিয়সী একজন রাজনীতিক, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় যার অবদান যুগে যুগে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই বেগম খালেদা জিয়াকে নিয়ে। এবার যাচ্ছি জনাব কামালউদ্দিন সবুজ আপনার কাছে। একটু আগে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ উনি বলছিলেন তার সংগ্রামী জীবনের কথা, সেই একজন গৃহবধূ থেকে পরবর্তী জীবনে একজন আপোষহীন নেত্রী হয়ে ওঠার যে গল্প, আপনি সেই গল্পের পুরোটা পথ জুড়ে একজন সাংবাদিক হিসেবে দেখেছেন। সেই গল্পটি বা সেই তার যে সংগ্রামের পথটি, সেটি সম্পর্কে আসলে জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি যখন এই প্রফেশনে আসছি একজন রিপোর্টার হিসাবে, আমি আই স্টার্টেড মাই প্রফেশন। তো আমি তখন থেকেই ওনাকে কাভার করি এবং তখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে পরীক্ষা দিয়ে আসছি, তখন আমরা সাংবাদিকতা এসে ওনাকে আমি দেখেছি যখন এরশাদ বিরোধী আন্দোলন, উনি যেভাবে মিছিলের সম্মুখভাবে থেকে মিছিলকে লিড করে আপনার এরশাদ বিরোধী আন্দোলন করছে। এবং এরশাদ বিরোধী আন্দোলন তখন আপনাদের হয়তো অনেকের মনে থাকবে, বা যদি মনে নাও থাকে, যদি আপনারা পত্রিকার ফাইলগুলি ঘাটেন দেখবেন, এখানে বোমা পড়ছে, এখানে গুলি হচ্ছে, ওখানে মানুষ মারা যাচ্ছে, ছাত্র মারা যাচ্ছে, জনতা মারা যাচ্ছে, রিক্সাওয়ালা মারা যাচ্ছে, সাংবাদিকরা আহত হচ্ছে। এই অবস্থার মধ্যে উনি হচ্ছেন দৃঢ়, উনি হচ্ছে অকুতোভয় একজন নেত্রী। এত কম সময়ে উনি কীভাবে এই নেতৃত্বের গুণাবলী অর্জন করেছেন, আমি এখন যদি ফ্ল্যাশব্যাকে যাই, সে কথা আমাকে ভাবিয়ে তোলে। তখন কিন্তু ওনার রাজনৈতিক জীবন অল্প কয়েক বছরের রাজনৈতিক জীবন। তো এইভাবে উনি যে নেতৃত্ব দিলেন, এবং দেখেন ওই যে 9 বছর উনি যে নেতৃত্ব দিয়েছেন, এবং একেবারেই মানে একদম ওনার সিদ্ধান্ত নেওয়া, যদি একজনও না থাকে, আমি খালেদা জিয়া এই কুসের চালিয়ে যাব, এই নেতৃত্ব। এবং কিন্তু এটা এই ধরনের দৃঢ়তা ছিল বলে আমার ধারণা। তখন তো আমার বয়স কম ছিল, এখন আমার পরিণত বয়সে তাই মনে হচ্ছে। এবং ওই সময় আরও একজন নেত্রীও ছিল, উনি বিভিন্ন সময় অনেক কিছু করেছে। মানে 86-এ নির্বাচনে যেটা জয়েন করার কথা ছিল না, তখন 3 দলীয় জোট ছিল, আপনার মনে থাকবে আপনাদের। উনি কিন্তু যারা নির্বাচনে এরশাদের সঙ্গে জয়েন করবে তারা জাতীয় বেঈমান হয়ে কিন্তু পরের দিনে উনি কিন্তু নির্বাচনে চলে গেছেন, খালেদা কিন্তু যান নাই। এবং সেই সেই সংসদ কিন্তু টিকে নাই, সেই সংসদ গ্রহণযোগ্য হয় নাই। আবার এইটি আরেকটা নির্বাচন করেছেন, এরশাদ থাকার জন্য তো হেন কিছু কাজ নাই, চেষ্টা করেন নাই, সেটাও ব্যর্থ হয়েছে। খালেদা জিয়া সবসময় ওনাকে জিজ্ঞেস করা হলে বা বক্তৃতায় উনি বলতেন যে আপনার মূল দাবি কি? আমার মূল দাবি হচ্ছে এই স্বৈরাচারের পতন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আসে, এখানে নির্বাচন কোনো বিষয় না, এই অনুদিনে কোনো নির্বাচন নয়। এবং সেটাই উনি ঠিক করেছেন। 90-তে আপনার চরম গণ আন্দোলনের মুখে এরশাদের পতন হয়েছে, যার মূল নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। এবং 91-এর নির্বাচনে উনি জনগণের ভালোবাসা এবং ভোটে কিন্তু আবার ক্ষমতায়ও এসেছেন, এটা আমরা জানি, এটা ইতিহাস আছে। তো কাজেই তখনই উনি আপোষহীন তকমাটা ওনার নামের পিছনে লেগে গেছে। এটা কিন্তু ওনার দলীয় কর্মীরা দেন নাই, সাধারণ মানুষই কিন্তু দিয়েছেন। পরবর্তী পর্যায়ে সেটা আরও বিকশিত হয়েছে। সেটা এইভাবে হয়েছে যে যখন উনি ক্ষমতায় আসলেন, তখন তো আবার ভিন্ন একটা ওনার ভূমিকা, রাষ্ট্র পরিচালনার ভূমিকা। সেখানেও আমি দেখেছি উনি যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এক রিপোর্টার, আমি ওনাকে কাভার করেছি, মানে সারা বাংলাদেশে।
উনি বাংলাদেশের পক্ষে বলতে যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার কথা বলেছেন, বাংলাদেশের নদীগুলো যে শুকিয়ে মেরে ফেলা হচ্ছে ফারাক্কা সহ সেটার কথা বলেছেন, এবং গণতন্ত্রের কথা বলেছেন, এবং বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে থাকবে, বাংলাদেশের আকৃতি যতই ছোট হোক না কেন এটা যে একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে থাকবে, দেশ হিসাবে থাকবে, দেশের মানুষগুলি মর্যাদার সঙ্গে বেঁচে থাকবে, সেটাকেই উনি ধারণ করেছেন, এবং এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। সেখানেই উনাকে অনন্য করে তুলেছে, এবং সেখান থেকে কখন উনি পিছপা হন নাই। এবং পরবর্তীতে উনি যখন ক্ষমতায় এসেছেন 1993 সালে উনি জাতিসংঘে কিন্তু ফারাক্কার কথা তুলেছেন, আপনারা মনে থাকবে, এবং সেটা আমি কভার করার সুযোগও হয়েছে ওনার সঙ্গে। আমি ইউনাইটেড আমার দীর্ঘ ইয়ে আছে, যাই হোক ওটা আমি বলতে গেলে অনেক লম্বা, ওটা আমি এটা বললাম না। 1993 উনি বলেছেন, এবং সেটা নিয়ে অনেক দেশে বিদেশে অনেক আলোচনার জন্ম নিয়েছে, সেই আলোচনা যাব না। আমি বলছি উনি ক্ষমতার বাইরে, ক্ষমতার বলয়ে, আবার ক্ষমতার বাইরে, আবার ক্ষমতার বলয়ে, এবং পরবর্তীতে ফেসিবাদের কবলে পড়ে, এই টোটাল যে যদি আমরা এইভাবে ক্যাটাগরাইজ করি, এইটাতে উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, একটা মানুষ কিভাবে একজন রাজনীতি, আমার কাছে ভাবতে খুবই আমি অনেক সময় এটার উত্তর খুঁজে পাই না। আপনি দেখেন এর মধ্যে ওনার কতগুলি পার্সোনাল, ওনার জীবদ্দশায় ওনার ছেলে মারা গেছে, উনি তখন আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, গুলশান অফিসে, উনার জীবদ্দশা উনার বড় ছেলে তারেক রহমান যিনি যাকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করে নেওয়া হলো, বেরিয়ে আসলেন একজন অসুস্থ তারেক রহমান স্ট্রেচারে করে। তারপর এই অবস্থার মধ্যে এর মধ্যে আবার ওনার ছোট ভাই মারা গেছেন। এই যে দিজ আর দ্য পার্সোনাল ট্র্যাজেডিজ শি সাফার্ড। এর মধ্যে কিন্তু উনি কখনো গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের পিছপা হন নাই, উনি বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে পিছপা হন নাই, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পিছপা, কোনো কিছুই উনি সবার আগে বাংলাদেশকে উনি ধারণ করেছেন। উনি বলেছেন যে বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নাই, বাংলাদেশ হচ্ছে ওনার ঠিকানা, এবং সেটা মানে আপনার রাজনীতিতেও প্রমাণ করে গেছেন, মৃত্যুতেও প্রমাণ করে গেছেন। আপনার কাছে আবার আসছি, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনি তো তার কাছাকাছি দীর্ঘদিন থেকেছেন, তাকে কাছে থেকে দেখেছেন, একজন মমতাময়ী খালেদা জিয়া, এবং সেই সঙ্গে তিনি কি করে আসলে প্রতিহিংসার ঊর্ধ্বে উঠলেন। আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিন্তু এক ধরনের প্রতিহিংসা কাজ করে, আমরা যেটা জানি, কিন্তু তিনি সবকিছুর ঊর্ধ্বে কিভাবে উঠে একজন মমতাময়ী মা, একজন মমতাময়ী বেগম খালেদা জিয়া, একজন মমতাময়ী অভিভাবক হয়ে উঠলেন? দেখুন, আমি যতবার ওনার কাছাকাছি গিয়েছি, আমি তো একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, ওনার চাহনি এবং ডাকার মধ্যেই না এক ধরনের মমত্ববোধ কাজ করত। অন্তত বহুদিন ঢোকার সাথে সাথে যখন বলতো, হ্যাঁ রহমতুল্লাহ, কি খবর, কেমন আছো, কি করো, এদিকে কি অবস্থা, ওইদিকে কি অবস্থা, এই যে তার একটা দেখা গেছে 1.5 মাস পরে দেখা হলো, 2 মাস পরে মনে হলো কি 2 দিন আগে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। এবং প্রত্যেককেই সবুজ ভাই আমার কাছে মনে হয় এরকমই হবে, হ্যাঁ কি খবর, ওটার খবর সব মুখস্থ থাকতো তার নামগুলো, এইরকম মুখস্থ থাকা, এটা একটা অবিশ্বাস্য যে একজন এত চাপের মধ্যে একজন মানুষ তার সমস্ত জায়গাগুলো মুখস্থ থাকা, কোন জেলায় কোন কি হচ্ছে, কোন উপজেলায় কি হচ্ছে। এরপরে আপনি যে বিষয়টা বলছিলেন সেটা হচ্ছে যে তার মমতাময়ীর বাইরে একটা কি বিষয় বলছিলেন মনে হয়, আপোষহীন, প্রতিহিংসার ঊর্ধ্বে থাকা একজন মানুষ। প্রতিহিংসার ঊর্ধ্বে তো আসলে এত সংগ্রামের পরও, এত নির্যাতনের পরও তিনি প্রতিহিংসার দেখান। বললাম যে ওনার বক্তব্যের মধ্যে তাকে আক্রমণ করে, এই যে আরেকজন নেত্রীর কথা বলল, যে ওই মহিলা কিভাবে তাকে আক্রমণ করত, এবং খালেদা জিয়া বরং প্রতিহিংসার শিকার হয়েছেন বারবার। প্রতিহিংসার কোনো নজির কেউ দেখাতে পারবে না, যিনি প্রতিহিংসামূলক কোনো সিদ্ধান্ত, প্রতিহিংসা পরায়ণ বক্তব্য, ইভেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আপনি দেখবেন যে আওয়ামী লীগ বা বিরোধী দলের প্রোগ্রাম তো থাকেই, হরতাল ডেকেছে, উনি বলতেন একটি দল চায় না দেশে এটা প্রতিষ্ঠা হোক, মানে একটি দল, সেখানে উনি নামটা উল্লেখ করতেন না। যে আওয়ামী লীগ দেশ ধ্বংস করতে চায়, আওয়ামী লীগ হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, এইটা না বলে উনি বলতেন একটি দল।
এই যে একটা ভদ্রচিত শব্দচয়ন, একেবারে সর্বোচ্চ পর্যায়ের মানুষের কাছ থেকে, অর্থাৎ দুইজন ওই যে আরেকজন নেত্রী তার সঙ্গে এইভাবে কম্পেয়ার করেই কিন্তু মানুষ দেখেছেন যে বেগম খালেদা জিয়া আসলেই বেগম খালেদা জিয়া। ওনার কাছাকাছি সভ্যতা, ভদ্রতা, আচার আচরণ, ন্যায়পরায়ণতা, কোনো কিছুর কাছ থেকে কিন্তু ওই নেত্রী কোনোদিন তুলনার পর্যায়ে আসতে পারেননি। সেই কারণে কিন্তু বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসা টার্গেট করা হয়েছিল। শুধু তাই না, সবুজ ভাই যে বলেছেন যে এরশাদ বিরোধী আন্দোলনের এই যে ৮৬ নির্বাচন, নিজেই বলেছিল জাতীয় বেঈমান, সে নির্বাচনে গিয়ে সাথে তার সঙ্গে জামাত ছিল, সেই জামাত এবং আওয়ামী লীগ একসাথে নির্বাচনে গিয়ে সেখানে সে নিজেই নিজেকে জাতীয় বেঈমান প্রমাণ করেছে। বেগম খালেদা জিয়া বলেছেন যে এই স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন নয়, যার কারণে ৮৬ সংসদ থেকে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। ৮৮ সংসদে তিনি যান নাই। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে ৯১ নির্বাচনে, আপনাদের বয়সটা একটু কম, ৯১ নির্বাচনে ধরেই এই হাসিনাই বলেছিল যে বিএনপি 10টির বেশি আসন পাবে না। বেগম খালেদা জিয়া নমিনেশন দেওয়ার মতো প্রার্থী ছিল না, ম্যাক্সিমাম বড় বড় নেতাদেরকে এরশাদ নিয়ে গেছিল। একজন কাউন্সিলর, এলাকার চেয়ারম্যান, তাদেরকে এনে এমপি, তারপরে এমপি নমিনেশন দিয়েছেন বেগম খালেদা জিয়া। অখ্যাত মানুষ, নামগুলো না বলি, এখন তারা অনেক বিখ্যাত মানুষ, অনেক বিখ্যাত বড় নেতা, কিন্তু ধরে এনে তারপরে জোর করে তারপরে মানে তারা এমপি হয়েছেন। ইভেন হাসিনার সঙ্গে তারা বিজয়ী হয়েছেন, এরপরে তারা জাতীয় নেতা হয়েছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া একজন গৃহিণী, তিনি ধরে এনে তারপরে জাতীয় নেতা বানিয়েছেন। সারা বাংলাদেশ তাদেরকে এক নামে চেনে, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। আমি যেটা বলছিলাম সেটা হলো বেগম খালেদা জিয়া এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতির কবর রচনা করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সকলকে নিয়ে একসাথে দেশ গড়ার, যেটা বলেছেন যে সবার আগে বাংলাদেশ, এটা উনি বিশ্বাস করতেন, প্রয়োগ করতে চেষ্টা করছেন। ৯১ সালের ৯৬ সাল, ২০০১ সাল, এই নির্বাচনগুলিতে বেগম খালেদা জিয়া ৫টা করে আসনে নির্বাচন করেছেন এবং 4বার তিনি নির্বাচন করেছেন ৫টি আসন থেকে, ৫টা এলাকা থেকে, এবং সবগুলো আসনে তিনি বিজয়ী হয়েছেন। এরকম রেকর্ডও আসলে কারণে ৩৩টা আসন থেকে উনি নির্বাচিত হয়েছেন। ৯১ নির্বাচনে বেগম খালেদা জিয়া ৫টা জায়গা থেকে 5টি আসনে নির্বাচন করেছেন। শেখ হাসিনা তখন তো ছায়া মন্ত্রিসভা গঠন করেছিলেন, প্রধানমন্ত্রী হয়েই যাবেন, ছায়া মন্ত্রিসভা তার গঠন করা, উনি জাস্ট ইলেকশনের পরে উনি শপথ গ্রহণ করবেন, বিষয়টা এরকম ছিল। আর বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে মোটামুটি পরিচিতি লাভ করেছেন, তিনি বিরোধী দলের আসনে বসবেন মোটামুটি প্রস্তুত। সেই সময় শেখ হাসিনা 3টি আসন থেকে নির্বাচন করেন, একটি গোপালগঞ্জ, রমনা তেজগাঁ আর সূত্রাপুর কোতোয়ালিতে সাদেক হোসেন খোকা এর আগে একটি এলাকার কমিশনার ছিলেন, ওই এলাকার মেজর মান্নান। এই লোকের নামও তো কেউ কোনোদিন শুনে নাই, শুধুমাত্র খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। মেজর মান্নান সেখান থেকে এমপি হয়েছেন এবং প্রতিমন্ত্রী বানানো হয়েছে, যেহেতু দুজনেই প্রতিমন্ত্রী হয়েছেন। তো ওই দিন থেকেই মূলত খালেদা জিয়াকে টার্গেট করেছিলেন শেখ হাসিনা, যে এই আমার বাপ, এই দেশ হচ্ছে আমার বাপে তৈরি করছে, আমার 14 গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকবে এই দেশ, আর এই দেশের জনগণ আমাকে নির্বাচিত করে না, একজন গৃহবধূ বলতোই যে অখ্যাত মেজরের একজন ওয়াইফ, তাকে এইভাবে 5 টাকা, এটা কিন্তু 5টি জায়গায় যেটা মানে হচ্ছে তাকে সম্মানিত করা। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে সম্মানিত করেছেন, জিয়াউর রহমান সাহেবকে সম্মানিত করেছেন। আর ওই যে শেখের বেটা বলতো, তার যে গর্জন, তার যে অহংকার, ওই অহংকারকে মাটি করে দিয়েছেন এই দেশের জনগণ। তাকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে এই দেশ খালেদা জিয়াকে চায়, জিয়াউর রহমানকে ভালোবাসে, আর এই দেশ এই অহংকার বোধ, মিথ্যাচার,
স্বৈরাচারিণীর কে দেশের জনগণ চায় না, সেই দিন জনগণ বুঝিয়ে দিয়েছে। সেই কারণে বেগম খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছিল। এই বেগম খালেদা জিয়া যদি থাকে তাহলে তিনি কোনোদিন এই বাংলাদেশের 1 নম্বর ব্যক্তি হতে পারবেন না, এবং সেই কারণেই কিন্তু তাকে তিলে তিলে হত্যা করবার জন্য এই তথাকথিত মামলা দিয়ে তাকে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল। এবং বিভিন্নভাবে আমার তো মনে গতকাল হয় যে কিন্তু আইন উপদেষ্টাও বলেছেন যে তার তার যে মৃত্যুর জি, দায় সেটি জি। শেখ হাসিনা এড়াতে পারেন না। এবং আমরা মনে করি তখনও বলা হয়েছিল, তখনকার ডক্টররাও বলেছিলেন যে তাকে পয়জনিং করা হয়েছে। আমি আজকের দিনে অন্তত অনুরোধ করব যে বেগম খালেদা জিয়ার এইভাবে হঠাৎ করে শারীরিক এই অবনতির পিছনে ওই, হ্যাঁ, মৃত্যুবরণ করবেন, অসুস্থ হবেন, আল্লাহ পাকের সিদ্ধান্ত, সেটা অবশ্যই মানে, কিন্তু এইভাবে একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন জাতীয় নেত্রী, একজন দেশীয় নেত্রী, তিনি এইভাবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পিছনে সেই সময় তাকে নির্যাতন বা পয়জনিং কি ধরনের কি করা হয়েছে তার বিষয়ে একটি বোর্ড গঠন করা উচিত, একটি তদন্ত কমিটি করা উচিত, এবং সেটা জনসম্মুখে প্রচার করা উচিত, এবং ওটার জন্য যারা যারা দায়ী তাদের বিচারের ব্যবস্থা এই সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা আমরা একটা বিরতিতে যাব, একটু ছোট বিরতি, তারপরে আপনার কাছে আলোচনায় আসবো। প্রিয় দর্শক, আমরা আবারও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপসহীন নেত্রীর মহাপ্রয়াণ, এটি বিশেষ আলোচনা অনুষ্ঠান। আমরা আলোচনা করছিলাম, আপনারা জানেন, আপনারা দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ, সেই বিষয় নিয়ে। জনাব কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে আসি। আসলে আজকে আপনি দেখেছেন যে এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, পাকিস্তানের স্পিকার এসেছেন, তারপরে আরও বিভিন্ন দেশের যারা প্রতিনিধি তারা এসেছেন, এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান তারা খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করেছেন। এবং ভারতের যিনি এসেছেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি নরেন্দ্র মোদীর একটি বিশেষ চিঠি, ব্যক্তিগত চিঠি, সেটি জনাব তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। এই যে বেগম খালেদা জি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তার একটি কূটনৈতিক দৃষ্টি, তার একটি কূটনৈতিক প্রজ্ঞাও ছিল কিন্তু বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের যে সম্পর্ক সেটির বিষয়ে। তো তিনি বারবারই কিন্তু বলেছেন, আপনি নিশ্চয়ই জানেন, আপনি আমার থেকে ভালো জানেন, যে বহির্বিশ্বে আমাদের কোনো শত্রু থাকবে না, বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভুও থাকবে না। এই যে তার যে কূটনৈতিক দৃষ্টি, তার মৃত্যুতে বিশ্বজোড়া যে গণমাধ্যমের যে আপনি দেখেছেন একটা আলোড়ন তৈরি হয়েছে এক ধরনের, তো সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, উনি আপনার ওনার রাজনীতি জীবনের প্রথম থেকে এই কথাটা বলতেন যে বিদেশে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। এই এটা যদি আপনি যদি ফরেন পলিসির কে এটা ধাঁচে ফেলতে চান, ওই ফরেন পলিসি উনি কিন্তু আপনার পার্সু করেছেন যখন ক্ষমতায় ছিলেন। আর যখন ক্ষমতায় ছিলেন না, এর ব্যর্থ ঘটলে এর প্রতিবাদ করেছেন, যে কথা আমি বলতে চাইছি। তো কাজেই এই যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে, এটার মধ্য দিয়ে উনি আবারও সেই একই কথা প্রমাণ করলেন যে সবার আগে বাংলাদেশ। সে কথাটাই বললাম। তো আজকে দেখেন, আপনি যখন নিজের শক্তিতে বলীয়ান হয়ে, জনগণের শক্তিতে বলীয়ান হয়ে ওই জনগণের নেত্রী হয়ে, নেতা বা নেত্রী হয়ে যাবেন, তখন আপনার, আমরা তো জানি যে আসলে আন্তর্জাতিক সম্পর্কে একটা বিষয় আছে যে পৃথিবীর কোনো রাষ্ট্রই কোনো রাষ্ট্রের বন্ধু না। এখানে এটা আমরা একটা কমন জিনিস, এবং সব জায়গায় সবার স্বার্থ। বাংলাদেশের স্বার্থটা খালেদা জিয়া এতটাই প্রটেক্ট করেছেন, এতটাই মানে ভাবতেন যে এই জায়গাটার মধ্যেই বাইরের যাদের কথা বলছেন, ওনারা যদি যারা তারা তো নিজেরা তাদের রাষ্ট্র পরিচালনা করেন, শ্রদ্ধাবোধটা ওই জায়গা থেকে যে খালেদা জিয়া দেশের ব্যাপারে এতটাই দৃঢ়, ওনার সঙ্গে নেগোশিয়েট করতে হলে এভাবেই করতে হবে। তো কাজেই আপনি যখন দৃঢ় অবস্থান নেবেন, শক্তির সঙ্গে শক্তির নেগোসিয়েশন হয়। আপনি যখন একজনের চাকর হয়ে যাবেন, স্লেভ হয়ে যাবেন, সেখানে আর নেগোসিয়েশন হয় না। আপনাকে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আপনার দেশের আরেকজনের ভিন্ন দেশের প্রেসক্রিপশন অনুযায়ী আপনার দেশের আপনার পলিসি ফর্মুলেট করবেন। সেখানেই খালেদা জিয়ার সঙ্গে অন্য অনেক শাসকের পার্থক্যটা। তো কাজে যে বিদেশি যে যারা আসতে দেখছেন,
তারা উনি তো এখন ক্ষমতায় নাই, তারপর জন্য শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং আপনি নিজেই বললেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছেন, আপনার পাকিস্তানের স্পিকার এসেছেন, আবার অন্যরাও আসছেন, কূটনীতিকরা আসছেন, সারা বিশ্বের বিশ্ব নেতারা সম্মান জানিয়েছে, শোক প্রকাশ করেছে। আমরা জানি গত 2 দিন ধরে দেখছি। বাংলাদেশের মানুষ তো একাট্টা হয়েছে। তো এই ধরনের একটা রাজস্বিক জীবন, এই ধরনের রাজনৈতিক জীবন, এই ধরনের একটা, অথচ উনি একদম সাদামাটা জীবনযাপন করতেন। আমি রাজনীতির ক্ষেত্রে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আসনটা বাংলাদেশের মানুষ ওনার কর্মের মধ্য দিয়ে এমন জায়গায় উন্নীত করেছে, আমি জানি না এটা কেউ ক্রস করতে পারবে কিনা। আই এম নট শিওর। আমি আমার কাছে খুবই লাগে যে মানে এটা পারা যাবে কিনা। তো কাজেই আজকে খালেদা জিয়া যে আপসহীন বলেন, আজকে খালেদা জিয়া দেশপ্রেমিক, সাচ্চা দেশপ্রেমিক খালেদা জিয়া, আজকে খালেদা জিয়া যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে মানে প্রটেক্ট করা, দেশের স্বার্থকে প্রটেক্ট করা, খালেদা এই প্রশ্নে আপসহীন ছিলেন। তো তাইলে উনি হয়তো আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু উনি চলে যান না, উনি সব রেখে গেছেন। সেই জিনিসগুলি আজকে যারা রাজনীতি করছেন বা করবেন, আমরা যারা গণমাধ্যমে আছি বা সাধারণ নাগরিক আছি, আমাদেরকে সেই জায়গাটার মধ্যেই কনসেন্ট্রেট করা উচিত। আমাদের একটা দেশে ভিন্ন রাজনৈতিক মত থাকবে, পথ থাকবে, গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য, কোনো অসুবিধা নেই, এটা তো উনি বিশ্বাস করতেন। গণতন্ত্র তো একদল না। কাজে তাই যদি হয়ে থাকে, তাহলে খালেদা জিয়ার কাছ থেকে এগুলি শিখার বিষয় আছে, যে কোনো রাজনৈতিক দলেরই আছে। উনি যে দেখেন সততার একটা রাজনীতিবিদের আপনার আপনার কি বলে এটাকে, আপনার অর্থনৈতিক ফিনান্সিয়াল যে মানে ইন্টিগ্রিটি থাকা দরকার, সেটা খালেদা জিয়ার ছিল। একটা রাজনৈতিক নেতার মানে বড় মাপের রাজনৈতিক নেতা হওয়ার জন্য একটা যে বড় জিনিসটা, যেটা হচ্ছে যে রাজনীতি যেটা করেন উনি, সেটার মধ্যে 100% সততার সঙ্গে রাজনীতি করা, কমিটমেন্ট সেটা করেছেন। এবং যেই দেশের উনি নেতৃত্ব দিচ্ছেন, সেই দেশের মাটি এবং মানুষ, সেই দেশের মানুষের পালস উনি বুঝতে পারেন কি না, সেই রাজনীতি করেছেন। তো এগুলো তো অনেক কিছু শিকার আছে। এবং ওনার যে রেখে যাওয়া দল, সেই দলের যারা নেতৃত্বে আছে না, কারণ নিশ্চয়ই ওনারা এটা ভাববেন। জি, আপনার কাছে আমি আসার চেষ্টা করব আবার, মানে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে হয়তো আছি। জনাব আবু নাসের রহমতুল্লাহ তিনি আসলে গণতন্ত্রের কথা বলেছেন, এবং এই যে একজন মহিয়সী নেত্রী তার রেখে যাওয়া আদর্শের কথা বলেছেন। আপনারা তো সরাসরি রাজনীতির সঙ্গে আছেন, আপনারা সেই আদর্শকে কতটুকু ধারণ করতে পারবেন? এবং গণতন্ত্র বারবার কিন্তু হোঁচট খেয়েছে, আপনি যেটি বলছিলেন সামরিক শাসন এরশাদের সময় থেকে শুরু করে পরবর্তী সময়, এবং এখনো একটা বিশেষ মুহূর্ত চলছে, এবং বলা হচ্ছে যে এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল, এই একটা অন্তর্বর্তী সময়টায়। তো সেই আদর্শ এবং গণতান্ত্রিক উত্তরণে আপনারা তার আদর্শকে কতটা লালন করতে পারবেন বলে আপনি মনে করেন? দেখুন, আসলে সবসময় বিদায়ের পরে বলা হয় যে এই সময়টা তার খুব বেশি প্রয়োজন ছিল। আসলে তো ওই যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী সবাইকে চলেই যেতে হয়। তারপরে কিন্তু এই কথাগুলো, এটা একটা প্রবাদের মতো হয়ে গেছে যে ওনার চলে যাওয়াটা এই সময় না হয়ে আর কিছুদিন পরে গেলে। আমি মনে করি কি, বেগম খালেদা জিয়া আসলে একজন মানুষ, তার দেশকে যতটুকুন দেয়ার সবটুকুন উনি দিয়ে গেছেন। একজন পরিবারকে ওনার যা কিছু দেওয়ার পুরোটা উনি দিয়ে গেছেন। একটি সমাজকে শেখাবার জন্য যা যা দরকার উনি সবটুকুন করে গেছেন। ওনার পুরো জীবনটাই উনি বিলীন করে দিয়ে গেছেন এই দেশকে, এই দেশের মানুষকে, এই দলকে, দলের নেতা কর্মীদেরকে। দেবার পালা আমাদের। আমরা যদি তার যে মূল আকাঙ্ক্ষাটা বুঝতে পারি, যে 1.5 যুগ আগে উনি বলেছিলেন শকুনেরা আমার দেশের মানচিত্র খামচে ধরতে চায়, ওই কথা বলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও বলে তিনি যে লড়াই শুরু করেছিলেন, এই যে তিনি জেলে গেলেন, তার আগে আগে কিন্তু ইংল্যান্ডে ছিলেন। ইংল্যান্ডে থাকা অবস্থায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কেন? যে মহিলা ওখানে চলে গেছে, এখন গ্রেফতারি পরোয়ানা জারি হলো, উনি আর ভয়ের চোটে আসবেন না, না আসলে পরে খালেদা জিয়া গেল, তারেক রহমান ওখানে আছে, বাস আরামে এই দল শেষ। অদ্ভুত এক নারী, তিনি তার সমস্ত কর্মসূচি বাতিল করে তিনি দেশে চলে আসলেন।
লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্ট থেকে তাকে সম্বর্ধনা দিয়ে তারপরে দেশে প্রবেশ করালেন। তিনি প্রতিদিন কোর্টে গেলেন। তার আইনজীবীরা বললেন এই কোর্টে যাওয়ার দরকার নেই। তিনি আইনের প্রতি সম্মান জানাবার জন্য প্রতিদিন সকালবেলা উঠে তিনি কোর্টে গেলেন। কিছুই হতো না। তিনি যদি লন্ডনে থাকতেন, খুব আরামে আয়েসে নাতি বউ ছেলে পরিবার নিয়ে খুব আরামে থাকতে পারতেন। ওখান থেকে উনি রাজনীতি করতে পারতেন, কিন্তু সেটা করেননি। এর আগেও তো 111-এর সময় তো তাকে বলা হয়েছিল প্রতিদিন আপনারা গণমাধ্যম কর্মী সারা দিন দেখেছি লাইভ করেছে, এই এখনই বেগম খালেদা জিয়া আসছেন, বেগম খালেদা জিয়া এইবার এই বিশেষ বিমানে তাকে নিয়ে যাওয়া হবে, শোনা যাচ্ছে ওনার সবকিছু প্রস্তুত। বলেছিল যে দুই ছেলেকে দুই দিকে বসিয়ে একটা যাওয়ার একটা ব্যবস্থা বিশেষ বিমানে করে দেওয়া তাকে- হবে। হ্যাঁ। অদ্ভুত। সেই সময় কিন্তু সেটা করে না। দুই ছেলে তার সম্পদ, দুই ছেলেকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। চোখের সামনে ছেলেকে ঢুকানো হলো, সুস্থ ছেলে, সেই ছেলের পাঁজর ভেঙে দেওয়া হলো, উপরে লটকিয়ে তারপর মারা হলো। তারপরে মহিলা এই দেশের মানুষের কথা চিন্তা করে, এই দলের কথা চিন্তা করে, এই দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে, এইভাবে দৃঢ় মানসিকতার মানুষ এই সমাজে আছে, এই প্রজন্ম ভেবে দেখতে হবে বহুবার। বেগম খালেদা জিয়া অনেক বড় ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবতী। আজকে তিনি চলে গিয়েছেন, আমি মনে করি যথা সময় উনি চলে গিয়েছেন। আল্লাহ পাক ওনাকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন। ওনার সকল কর্ম শেষ হয়েছে আমার কাছে মনে হয়, এবং ওনার ছেলে এসে বাংলাদেশে ওনার শূন্যস্থান পূরণ করবার জন্য অন্তত দলের হাল ধরার যে দায়িত্ব, যদি উনি আরো এক যুগ আগের থেকে এই দলের সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়ার কাজ শেষ। কারণ বেগম খালেদা জিয়া মারার পরে যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তো একটা রাষ্ট্রীয় মর্যাদা পাবে, একটা রাষ্ট্রীয় প্রোটোকল পাবে। সেটা না করে অন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে আজকে যে প্রোটোকলটি আমরা আজকে যে দেখলাম, প্রোটোকলটি পেয়েছে, এটা অনেক বেশি মর্যাদাপূর্ণ, অনেক বেশি। সাধারণ মানুষের সরকার আজকে রাষ্ট্র ক্ষমতায়, তারা যে সম্মান দেখিয়েছে, আমি সরকার প্রতি কৃতজ্ঞ। সরকার যে ব্যবস্থাপনা করেছে, ওনার যথাযথ সম্মান দিয়েছে, এই সম্মানটা ওনার প্রাপ্য ছিল, এবং উনি অনেক বড় ভাগ্যবতী মানুষ। আমি আবারও বলবো, ওনার জীবনে যা ছিল উনি সবগুলো দিয়ে গেছেন, ওনার কিছুই বাকি নেই। সর্বশেষ তার সন্তান এভাবে এসে গণমানুষের কাছে রাজসিকভাবে বীরত্বপূর্ণ অবস্থায় মানুষের মাঝখানে এসে উনি যে সম্মান পেয়েছেন, তারপর ওনার এই বিদায়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরিদের পক্ষে সম্ভব, তার মতো ব্যক্তির উত্তরসূরিদের পক্ষে সম্ভব, তার মতো বীর উত্তম এবং তার মতো বীর ব্যক্তিদের, তার মতো দেশপ্রেমিকের উত্তরসূরিদের পক্ষে সম্ভব। তার প্রধান উত্তরসূরি বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে তার দায়িত্ব সম্পন্ন করেছেন, যেভাবে পরিপূর্ণ সম্মান মর্যাদার প্রতীক হিসেবে বিদায় নিয়েছেন, একজন মানুষের জন্য এর বেশি কিছু করতে হয় না। উনি হয়তো প্রধানমন্ত্রী হয়ে মারা যেতে পারতেন, তার থেকেও আমি মনে করি বেশি সম্মান উনি পেয়েছেন। আপনাকে ধন্যবাদ জনাব কামাল উদ্দিন সবুজ। আসলে তিনি রাজস্বিক বিদায়ের কথা আপনিও বলেছেন, তিনিও বলেছেন। আসলে আজকে আমরা একটি আবেগ ঘন পরিবেশ দেখেছি, এবং পুরো বাংলাদেশ কিন্তু যারা এখানে আসতে পারেনি তারা টেলিভিশনের দিকে, সবগুলো টেলিভিশনে, আমাদের টেলিভিশন সহ সবগুলো টেলিভিশন কিন্তু সেটি সরাসরি সম্প্রচার করেছে। এই যে সম্মান, এই যে এক ধরনের মর্যাদা, বিশেষ মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা তো বাদই দিলাম, রাষ্ট্রীয় মর্যাদা তিনি পেয়েছেন। তো একটি নিরপেক্ষ সরকারের সময়ে, একটি গণমানুষের সরকারের সময়, মানে জনগণ একটি আন্দোলনের বিশেষ প্রেক্ষাপটের পরে সরকারের সময় এই যে তিনি সম্মান পেলেন, এবং তারই মহাপ্রয়াণের পরে যে এক ধরনের শূন্যতা তৈরি হবে, সেটি আসলে পূরণ করা কতটুকু সম্ভব হবে আমাদের জন্য, এবং বিএনপি সেই তার আদর্শ কতটুকু লালন করতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যায়নটুকু জানতে চাই। আজকে যে সম্মান, যেটা আমি রাজস্বিক সম্মানের কথা বিদায় বলেছিলাম শুরুতেই,
এই সম্মান তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেই প্রোটোকল দিয়েছেন, আজকে যে লক্ষ লক্ষ লোকের হয়েছে, লোকে লোকারণ্য, একটা হিউম্যান সি জনসমুদ্রে পরিণত হয়েছে। এটা কত লক্ষ লোক হয়েছে আমি জানি না এখন বলা হচ্ছে পর্যন্ত। 20 লক্ষের উপরে আমি এরকম বলা এটা হচ্ছে। এটা বলা হচ্ছে, এটা তো খুব রিলেট সারা আপনি তো ওনার প্রতি যে শ্রদ্ধা জানাতে আছে, সারা বাংলাদেশের মানুষের ফোকাস ছিল এই যে মানিক মিয়া এভিনিউতে, ওনার দাফন, ওনার বিদায়, তারা টেলিভিশনে দেখছে, তারা বিভিন্ন জায়গায় গায়বা জানা জানা করছে, তারা বিভিন্ন জায়গায় দোয়া মাহফিলার, তাহলে শুধু মানিক মিয়া এভিনিউতে 50 লাখ লোক হলো না, 1 কোটি হলো, তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো আছেই, প্লাস সারা বাংলাদেশের জনগণ আজকে খালেদাকে বিদায় দিয়েছে। এটা শুধু দলীয় বিএনপির দলীয় নেতাকর্মীরা ওনাকে বিদায় দেয় নাই, সরকার, জনগণ, দল, রাজনৈতিক দল, বিএনপি তো আছেই, ওনার দল। সবচেয়ে বড় কথা এই যে উনি বিদায় নিলেন, এই বিদায়ের মধ্য দিয়ে অনেকগুলি মেসেজ আছে। খালেদা জিয়াকে ফলো করতে হবে অনেক ক্ষেত্রে। আগামী দিনে যারা বাংলাদেশকে সত্যিকারের বাংলাদেশ গড়তে চান, সবার আগে বাংলাদেশ করতে চান, তাদেরকে করতে হবে। এবং খালেদা জিয়া পরবর্তী যে শূন্যতা তৈরি করবে কিনা যে প্রশ্ন আপনি করেছেন, খালেদা জিয়াদের তো বিদায় হয় না, খালেদা জিয়াদের প্রস্থান হয় না, তারা যুগে যুগে বেঁচে থাকে মানুষের মনে। তারা, এবং এই জায়গাটাই আমি বলতে চাচ্ছি, এই যে খালেদা জিয়াকে মনে রাখা, খালেদা জিয়াকে মনে রাখতে হলে, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হলে আমরা তো একজন মুসলিম হিসেবে তার জন্য সবসময় দোয়া করব, বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবে, এটা ওনার প্রাপ্য, এটা করবে। কিন্তু রাজনৈতিকভাবে যদি আমি বিবেচনা করি, তাহলে খালেদা জিয়ার যেই স্বপ্ন, খালেদা জিয়া যেভাবে চলতেন, এইভাবে আমি এইভাবে সৎ থাকতে হবে, রাজনৈতিকভাবে এইভাবে সৎ থাকতে হবে, এইভাবে রাজনীতি এইভাবে করতে হবে, মানে কূটনীতিটা এইভাবে করতে হবে, দেশের অন্যান্য ভিন্নমতের রাজনীতিকদের সঙ্গে কীভাবে তার দেখানো প্রতিহিংসার পথ। রাজনীতি করা যাবে না। মানে উনি যেটা দেখেন, উনি কিন্তু প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন। জেল থেকে বেরিয়ে এসে যে মানুষটা সুস্থ গেলেন, অসুস্থ ফিরে, উনি যখন একটু বলার সুযোগ পেলেন, উনি কিন্তু ওখানে কিন্তু একটা লাইনও বলেন নাই যে আমাকে এই অত্যাচার করা হয়েছে, এটা করে একটা লাইনও আমি দেখি নাই। আমি তো শেষের দিকে, এবং বললেন যে প্রতিহিংসা নয়, প্রতিহিংসা, এই যে মেসেজ, এটা তো কত বড় মাপের রাজনীতিবিদ এটা বলতে পারেন উনি, সেই জন্য তো উনি খালেদা জিয়া হয়েছেন, সেই জন্য এগুলো সব কিছু শিকার আছে, এগুলোর অনেক ইন্টারপ্রিটেশন আছে, এখানে বলার সময় নেই। আমি বলবো আমাদের এই প্রিয় মাতৃভূমিকে, যে আমরা যে এরকম একজন নেতা পেলাম, এই নেতাকে শ্রদ্ধা জানাতে হলে আমাদের ওনার অনেক কিছুকে আমাদের ফলো করা উচিত, রাজনীতিবিদদের, সাধারণ মানুষের এবং সবার। ধন্যবাদ জনাব কামাল উদ্দিন সবুজ, ধন্যবাদ আবু নাসের রহমতুল্লাহ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আসলে একজন মহিষী নারী বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করবার মতো এই সময়টুকু একেবারেই খুবই স্বল্প সময়। আমরা ভবিষ্যতেও আরও আলোচনা করবার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকবেন। আর রাষ্ট্রীয় শোক চলছে, আগামী 3 দিন শোক চলবে, আমরা সবাই শোক পালন করব। মাই টিভি পরিবারও শোকাহত। আমরা আবারও মাই টিভি পরিবারের পক্ষ থেকে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।